নমস্কার। ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাস থেকে আমি অর্ক। আজকে আমরা একটু আলোচনা করব অনলাইন জার্নালিজমকে নিয়ে। আজকে আমাদের যে টোটাল ক্লাস স্প্যান, যেখানে আমরা আলোচনা করব আমাদের শর্ট হিস্ট্রি অফ অনলাইন জার্নালিজম এবং আমাদের যে জার্নালিস্টিক অ্যাপ্রোচগুলো, তার হিস্টোরিক্যাল টাইমলাইন্স, হ্যাঁ? আচ্ছা, অনলাইন জার্নালিজম অন ইন্ডিয়া এবং তার হিস্টোরিক্যাল টাইমলাইন্সগুলো। তারই সাথে সাইবার স্পেস এবং আমাদের ইন্টারনেট সুপার হাইওয়ে, একই সাথে ইনফরমেশন সোসাইটি, নেটওয়ার্ক সোসাইটি এবং তারই সাথে আমাদের অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্টস, হ্যাঁ? বা এজেন্সি আমাদের যে অর্পা এবং অর্পানেট এবং তারই সাথে ক্যারেক্টারিস্টিক্স অফ অনলাইন জার্নালিজম এবং তারই সাথে আজকে আমরা আলোচনা করব আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ অনলাইন জার্নালিজম, ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারনেট এবং দ্য জার্নালিস্টিক অ্যাডভান্টেজ ইন এরিয়া, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে। তো একদম আলোচনা করার শুরুতেই একটা খুব বড় বিষয় আমাদের এখানে চলে আসে, যেখানে আমাদেরকে এই জিনিসটাকে নিয়ে আলোচনা করতে হয় যে অনলাইন জার্নালিজম বিষয়টা আসলে কি। তো দেখো, এবার অনলাইন জার্নালিজম বিষয়টা আসলে কি, এটা একটা খুব ভাস্ট একটা অবজারভেশন। এবার এই ভাস্ট অবজারভেশনটাকে আমরা কতগুলো র্যাপিডেট সেক্টরে আমরা ডিসকাস করতে পারি। তার ভেতরে সবার প্রথমেই যদি আমরা বলি যে এটা একটা অল্টারনেটিভ ফর্ম অফ মিডিয়া প্রফেশন। সো এই অল্টারনেটিভ ফর্ম অফ মিডিয়া প্রফেশনটাই কিন্তু যখন আমাদের ট্র্যাডিশনাল মিডিয়ার যে চ্যালেঞ্জেসগুলো তার থেকে বেরিয়ে আসতে আমাদেরকে কিন্তু হেল্প করে। তো এই যে আমাদের অনলাইন জার্নালিজম, এটাকে আমরা বলতে পারি এটা একটা খুব বৈপ্লবিক একটা ব্যবহার বা বৈপ্লবিক একটা ইতিহাস এর পেছনে রয়েছে। আমরা যদি দেখি আমাদের যে ট্র্যাডিশনাল মিডিয়াগুলো যেগুলো ছিল, সেই ট্র্যাডিশনাল মিডিয়াগুলোর থেকে বেরিয়ে এসে না ১৯৯০ এর পরবর্তীকালে ইন্টারনেটের বিস্তারের সাথে সাথে এই অনলাইন সাংবাদিকতা বা অনলাইন জার্নালিজমের যাত্রাটা কিন্তু শুরু হয়। এবার অনলাইন জার্নালিজমের যাত্রা শুরু হওয়ার বেশ অনেকগুলো পার্ট অফ ডিভিডেশনস আমরা বলতে পারি। তো প্রথম যে পার্ট অফ ডিভিডেশনের কথা আমরা বলতে পারি অনলাইন জার্নালিজমের ক্ষেত্রে, সেটাকে আমরা বলতে পারি যে প্রি ইন্টারনেট এরা, পোস্ট ইন্টারনেট এরা এবং ইন্টারনেট স্পেসিফাইড এরা। যদিও এখানে জিনিসগুলো খুবই ধোঁয়াশা, কিন্তু এই ধোঁয়াশাটাকে কাটিয়ে ওঠার একটা ভালো চেষ্টা করা যেতে পারে। আমরা যদি ইন্টারনেট আসার আগের সময়কালটাকে দেখি, যেখানে আমাদের নিউজ এজেন্সি এবং ট্র্যাডিশনাল মিডিয়াগুলো লোকাল জার্নালিজম প্র্যাকটিস করছে এবং ইন্টারন্যাশনাল নিউজ এবং ইন্টারন্যাশনাল জার্নালিজমের জন্য তারা সম্পূর্ণভাবে মিডিয়া ইম্পেরিয়ালিজমের শিকার তারা হয়েছে। এবার সেই জায়গা থেকে বেরিয়ে যখন নাকি আমরা ইন্টারনেট অ্যাজ আ মিডিয়াম হিসাবে যখন পেলাম 1990s এ আমেরিকাতে এবং 1995 এ ইন্ডিয়াতে, এবং তার পরবর্তীকালে গোটা ওয়ার্ল্ডে যে ইন্টারনেট ডেভেলপমেন্ট যেটা এলো, সেটাই কিন্তু গোটা ওয়ার্ল্ডের যে ইউজ অফ ইন্টারনেট, গোটা ওয়ার্ল্ডের যে একটা ইউজ অফ ইন্টারনেট ভেরিফিকেশন এবং ইন্টারনেট কনসেপশন, সেই কনসেপশনটাকে কিন্তু তারা ভয়ঙ্কর লেভেলে কিন্তু তারা বদলে দেয়। তো আমরা যদি দেখি, প্রথমের দিকে আমরা যদি দেখি যে একমাত্র প্রিন্টিং প্রেসই আমাদের কাছে ছিল। তো প্রিন্টিং প্রেসকে আমরা আস্তে, আস্তে যখন দেখেছি প্রিন্টিং প্রেসের উপরেও তোমার বিভিন্ন ধরনের কলোনাইজেশনাল অ্যাপ্রোচ এসেছে। আমরা চার্চ এবং প্রিন্টিং প্রেসের একটা হিস্ট্রি আমরা দেখেছি। তার পরবর্তীকালে যখন নাকি যুদ্ধ হলো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তার পরবর্তী টাইমলাইনে আমরা দেখলাম যে রেডিও, তাকে অ্যাজ আ প্রপাগান্ডা মিডিয়াম হিসেবে ব্যবহার করা হলো। আমেরিকা যখন টেলিভিশনস পেল, আমেরিকা টেলিভিশনের জন্য টেলিভিশন ওয়ার করিয়ে দিল। সুতরাং যে যার ধান্দাটাকে বেশ ভালোই বুঝেছে। কিন্তু ইন্টারনেট জার্নালিজম এসে সবার ধারণায় এক বালতি জল দিয়ে গেছে। তার কারণ কি? তার কারণ ইন্টারনেট জার্নালিজম বা অনলাইন জার্নালিজমের ক্ষেত্রে ব্যাপারটা অনেক বেশি আলাদা। এদের কনটেন্ট অফ কমিউনিকেশন প্রসেসটা অনেকটা অন্যরকম। তাদের কনটেন্ট অফ কমিউনিকেশনের অ্যাপ্রোচটা এখানে অনেক বেশি আলাদা। সুতরাং সেই জায়গা থেকে আমরা যদি শুরু করি যে আমরা ডিজিটাল জার্নালিজমে এন্ট্রি করার সাথে, সাথে আমরা কিন্তু একটা নতুন কনসেপ্টের সাথে আমরা পরিচিত হলাম, যে প্রসেসটাকে আমরা তোমার বলি কি না, যার নামকে আমরা তোমার বলি হচ্ছে ডিজিটালাইজেশন প্রসেস। তো এই ডিজিটালাইজেশন প্রসেসটা অ্যাকচুয়ালি কি? এতদিন যা যত প্রিন্টিং এর যা কাজকর্ম বা রেডিওর জন্য যা কাজকর্ম, যা জিনিসপত্র হয়েছে, সব কিন্তু আমরা দেখেছি ম্যানুয়ালি তৈরি হয়েছে। বাট এই ম্যানুয়াল নেচারটা এখানে তোমার বদলে গেল। আমরা প্রথমের দিকে মুদ্রণ মাধ্যমের ব্যবহার আমরা দেখেছি, কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখেছি অনলাইন জার্নালিজমের যে ইতিহাস, সেটা পরিবর্তিত হয়েছে। ১৯৯৫ সালের পরবর্তী কাল থেকে আমরা যদি দেখি, তো সেখানে আমরা দেখতে পাবো প্রথমে বাণিজ্যিক ভাবে তার যে আমরা যে ওয়েবসাইটগুলো চালু করা হলো এবং তার পরবর্তীকালে ওয়েবসাইটের যে তোমার অ্যাপ্রোচ, ওয়েবসাইটের অ্যাপ্রোচের মতো করে তাদের একটা খুব কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট আমরা যদি বলো, তো সেই কোয়ান্টিটেটিভ মেজারমেন্টটাকে আমরা তোমার সেখানে দেখতে পেলাম। এইবার এই যে অনলাইন মাধ্যমের যদি আমরা বলি যে আমাদের অন্যান্য ফর্ম অফ মিডিয়া থেকে অনলাইন জার্নালিজমের কনসেপ্টটা স্লাইটলি ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? না, তার কারণ এ অনেক বেশি দ্রুত। হ্যাঁ? এর ভেতরে তাৎক্ষণিকতাটা রয়েছে।
ইমিডেন্সিটা যাকে আমরা বলি, সেই ইমিডিয়েট অ্যাপ্রোচটা সেখানে রয়েছে। আরো যদি আমরা দেখি, আমরা যখন নাকি টেলিগ্রাফ বা অন্যান্য ফর্মগুলো দেখেছি, তারা অনেক বেশি স্লো ছিল। তার থেকে অনেক বেশি ফাস্ট এবং একই সাথে সবচেয়ে বড় সুবিধা, আমরা যেই সমস্ত জায়গায় জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জ বলো বা লিটারেচার চ্যালেঞ্জ বলো, যা আমরা ফেস করেছি বা এনগেজমেন্ট চ্যালেঞ্জেস বলো, আমরা তার থেকে অনেকটা আগে এগিয়ে এসেছি। এবার তার থেকে আগে যেহেতু আমরা এগিয়ে এসেছি, তাই আমাদের কাছে অনলাইন জার্নালিজম খুব প্রমিনেন্টলি একটা কাজের কাজে এসেছে। এবং তারই সাথে অনলাইন জার্নালিজমের আরো একটা খুব বড় প্রসেস রয়েছে, যাকে আমরা কি বলি না, যাকে আমরা বলি যে মাল্টিমিডিয়া কানেক্টিভিটি। অর্থাৎ আমরা দেখেছি না মাল্টি প্লাগ, যাতে একসাথে অনেকগুলো প্লাগ আমরা অ্যাটাচ করতে পারি। ঠিক তেমন ভাবে যখন আমরা অনলাইন জার্নালিজমকে প্র্যাকটিস করি, তখন আমরা কেউ সিঙ্গেল ফেজ অফ কমিউনিকেশনে বসি না। আমরা সেখানে মাল্টি ফেজ অফ কমিউনিকেশনে বসি এবং এই মাল্টি ফেজ অফ কমিউনিকেশনের থ্রু আমরা একই সাথে ছবি, ভিডিও, লেখা যা বিষয়পত্রগুলো রয়েছে, সেই সমস্তগুলোকে এক করে দিতে পারি। দ্যাটস ওয়াই আমরা অনলাইন জার্নালিজমকে অ্যাজ আ মাল্টিমিডিয়া জার্নালিজমের সাথেও আমরা মাঝে মাঝে কানেক্টেড আউট করে থাকি। দুজন আলাদা একেবারেই নয়, বাট দুজনের কিছু মানে সেপারেট কিছু ফরম্যাট রয়েছে। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যেই নাকি ইন্টারনেট সোসাইটিতে এলো, ইন্টারনেট জার্নালিজম প্রমোট করতে শুরু করলো, আমাদের অন্যান্য ফর্ম অফ মিডিয়া গুলো কিন্তু সেখানে আস্তে আস্তে কনভার্জেন্স এর পার্ট হিসেবে কিন্তু চলে গেল। আচ্ছা, এখানে একটা ছোট্ট অ্যানাউন্স করে দিই। আমাদের জার্নালিজম টিউশন ক্লাসেস আমাদের অন রয়েছে। ইউজিসি নেট এবং জার্নালিজম দুটোরই ক্লাসেস আমাদের এখানে অন রয়েছে। নাম্বার দেওয়া রইলো। যারা ভর্তি হতে চাও তারা কনট্যাক্ট করে নিও। সিট কিন্তু খুব একটা বেশি নেই। আর বেশি কাউকে হয়তো জায়গা দিতে পারবো না। আই এম রিয়ালি সরি। আচ্ছা, তো আমরা যদি একটা শর্ট হিস্ট্রি অফ ইন্টারনেট যদি আমরা দেখি, তো আমরা এই পার্টিকুলার যে গ্রাফটা রয়েছে, সবাই চেষ্টা করবে গ্রাফগুলোর একটা করে স্ক্রিনশট নিয়ে নেওয়া। তো গ্রাফগুলো স্ক্রিনশট নিয়ে নিলে পরে সবার ক্ষেত্রে জিনিসটা অনেক বেশি সুবিধা হবে। তো আমরা যদি দেখি 1990s এর যে টাইমলাইনটা, সেই টাইমলাইনটাকে আমরা প্রাথমিক যুগ হিসেবে আমরা জানি। যেখানে আর্লিতে তোমার অ্যাজ আ ইমার্জেন্স অফ তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে আমরা তোমার পাচ্ছি এবং তার পরবর্তীকালে যদি আমরা দেখি 1993 থেকে 1994, সেখানে মেজর অনলাইন নিউজ সাইটস গুলো তোমার চালু হলো। যেরকম আমাদের শিকাগো ট্রিবিউন চালু হলো, দ্য সান, হ্যাঁ? সেগুলো তোমার সব অনলাইন জার্নালিজম তোমার শুরু হয়ে গেল। 1995 এ যখন যেই পার্টিকুলার টাইমে ইন্ডিয়াতে আমাদের ইন্টারনেট অন হলো, সেই সময়তেই কিন্তু সিএনএন লঞ্চ করলো তার ১ম ডিজিটাল প্ল্যাটফর্ম। এবং তারই সাথে যদি আমরা দেখি যে ২০১০ এর মধ্যে মোবাইল অ্যাপস গুলো সেট আপ আউট হয়ে গেল এবং 3D কে রেকগনাইজ আউট করা হলো এবং গোটা ওয়ার্ল্ডে আমাদের যে প্যারোড অফ নেচার, সেই নেচার গুলো কিন্তু তোমার এখানে চলতে থাকলো। এবং সবচেয়ে মজাদার একটা ঘটনা এখানে বলে দিচ্ছি, অ্যাকর্ডিং আওয়ার ইউজিসি নেট অ্যান্ড সেট অ্যাপ্রোচ এর দিক থেকে, আমাদের না পরীক্ষার সময় কিছু chronological ফ্যাক্টর আসে এবং ধরো যারা এমনি ধরো নরমাল যাদের ধরো পেপার রয়েছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বলার, আমাদের হিস্ট্রি অফ অনলাইন জার্নালিজমের পড়াশোনাকে করতে গেলে বা টোটাল প্রসেসটাকে মাথায় রাখতে গেলে এই টাইমলাইন প্রেসটাকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। এবং সেইখানে আমরা যদি দেখি অ্যাজ আ 1990-র টাইমলাইনে যদি আমরা দেখি, তো সেখানে আমাদের ডাব্লিউ চলে এলো এবং 1991-এ আমরা ফার্স্ট ওয়েব ব্রাউজারকে আমরা পেয়ে গেলাম এবং সেটা কিন্তু গুগল ছিল না, ইয়াহু ছিল হচ্ছে প্রথম। তারপরে গুগলের 1992 এর কাছাকাছিতে আমরা দেখলাম যে আমাদের গুগলের যে সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিনকে আমরা দেখতে পেলাম। একই সাথে 1993 তে আমাদের পার্লে অল্টোর, আমাদের উইকিপিডিয়া প্রথম অনলাইন, সরি আমাদের যে উল্টো বলছি, আমাদের যে পার্লে অল্টের যে প্রথম উইকলি, প্রথম অনলাইন নিউজ পেপার, সেটা 1993 তে চলে এলো। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে গিয়ে হার্টওয়ে ম্যাগাজিন, প্রথম ওয়েবসাইট ভিত্তিক ম্যাগাজিন, সেটা আমাদের এখানে চলে এলো। এবং 1995 এ আমাদের নেটস্কুপ যে নেভিগেশন, হ্যাঁ? সেই নেভিগেটর বা নেভিগেশনাল অ্যাপ্রোচ, সেটা কিন্তু আমাদের এলো। সুতরাং এই প্রসেসটা এলো। আমরা যদি দেখি 1995 থেকে ২০০০ এর টাইমলাইনটা যদি দেখি, যাকে আমরা তোমার বলছো যে এক্সপ্যান্ডেড টাইম অফ জার্নালিজম, সরি এক্সপ্যান্ডেড টাইম অফ অনলাইন জার্নালিজম, সেই জায়গার ক্ষেত্রে কিন্তু একটা খুব বড় প্রসেস কিন্তু আমরা পেলাম। 1995 থেকে ২০০০ সালের মধ্যে আমাদের সিএনএন এবং বিবিসি তাদের প্রথম ওয়েব সার্কুলেশনস তারা তোমার অন করালো। খুব ভালো কথা। তার পরবর্তীকালে 1996 এ আমাদের যে তোমার এমএসএনবিসি যে কনসেপ্ট গুলো, সেগুলো এলো। আচ্ছা, ফক্স নিউজ অনলাইনে চলে এলো। 1997 এ আমরা তোমার ডডজ রিপোর্ট খুব তাড়াতাড়ি তোমার পাবলিকের কাছে গেল এবং 1999 এ ফাইনালি আমাদের ব্লগ, বিএলওজি যেটা আরকি, সে ব্লগ কিন্তু আমরা অ্যাপ্রোচ আউট কিন্তু করে দিলাম। তার পরবর্তীকালে ২০০০ থেকে ২০০৫ এর যে টাইমলাইনটা, এটাকে আমরা আরেকটু বেশি এক্সপ্যান্ডেড অ্যাপ্রোচ অফ টাইম হিসাবে আমরা তোমার দেখি। এই পার্টিকুলার টাইমে ২০০১ সালে আমাদের উইকিপিডিয়া অন হয়ে গেল। ২০০৩ এ আমাদের তোমার ওয়ার্ডপ্রেস চালু হলো।
আ ২০০৪ এ Facebook, ২০০৫ এবং ৬ এ আমাদের YouTube, হ্যাঁ? এবং ৬ এ আমাদের Twitter এবং iPhone যখন মোবাইলে ১ম ২০০৭ এ যখন নাকি ইন্টারনেটকে ইন্ট্রোডিউস করালো ২০০৭ সালে, তখন কিন্তু সেটা একটা গেম চেঞ্জিং পোরশনস কিন্তু ছিল। আ 3G র যে স্পেকট্রাম, 3G স্পেকট্রাম এর সাথে তোমার অ্যারেঞ্জ আউট হলো এবং সরি এখানে ভুলে গেছি একটা জিনিস বলতে। এই ২০০৪ কিংবা ৫ এর টাইমলাইনেই কিন্তু ১ম যে পডকাস্টিং এর যে তোমার নেচারটা, সেই নেচারটাকে নিয়ে কিন্তু কাজকর্ম শুরু হয়। এবং তার পরবর্তীকালে ২০০৮ এর যে টাইমলাইন, সেইখানে কিন্তু আমরা ১ম লক্ষ্য করলাম যে কনভার্জেন্স অফ ট্র্যাডিশনাল মিডিয়া। কারণ ট্র্যাডিশনাল মিডিয়া গুলো এদের সাথে থাকতে চাইছে না। এদের যে ট্র্যাডিশনাল মিডিয়ার যে আউটরিচ বা ধরো ট্র্যাডিশনাল মিডিয়ার যে তোমার ফর্মস অফ আউটরিচ, সেই ফর্মস অফ আউটরিচটা কিন্তু এখানে ইন্টারচেঞ্জ হচ্ছে। এবং এইখানে দেখো আমাদের যে টাইমলাইন অফ চার্ট যেটা রয়েছে, সেই টাইমলাইন অফ চার্টটা এখানে অনেক কিছু ডেসক্রাইব করে দিচ্ছে। এবং তোমরা দরকারে এটা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো কারণ তোমাদের পরবর্তীকালে লাগবে। এবং তার থেকেও সবচেয়ে বড় কথা ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত আলোচনা করার আগে এখানে একটা ছোট্ট বিষয়কে নিয়ে আলোচনা করাটা ভীষণভাবে প্রয়োজন। তাকে আমরা তোমার বলি হচ্ছে কনসেপ্ট অফ সিটিজেন জার্নালিজম। এই কনসেপ্ট অফ সিটিজেন জার্নালিজম কিন্তু আমাদের যে ওভারঅল ডিজিটাল জার্নালিজমের যে পড়াশুনো বা অনলাইন অ্যাপ্রোচের যে জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্রকে ভীষণই কনসাইজড এবং ভীষণই প্রমিনেন্ট একটা সেক্টরের থ্রু সে কিন্তু তোমার এখানে কিন্তু নিয়ে আসে। এবার দেখো কতগুলো খুব কমন ফ্যাক্টর আছে। যেই ফ্যাক্টর গুলোর উপরে ডিপেন্ড করে আমাদের এই অনলাইন জার্নালিজমের গ্রোথটা আমরা এখানে দেখেছি। এরকম বহু জায়গা আছে, এরকম বহু টাইমলাইন অফ প্রসেস গুলো রয়েছে যেখানে ইনফরমেশনসকে ততটা প্রমিনেন্টলি ভেরিফাই করা যায়নি। বা ধরো ইনস্পেক্ট অফ নেচার কখনো, কখনো হয়তো সত্যিই যায় না। তো সেই জায়গা থেকে যদি তোমাকে জার্নালিজমকে কন্ডাক্ট আউট করাতে হয়, সেখানে সাধারণ নাগরিকদেরকে সাংবাদিকতার সেই সুযোগটা দিতে হবে। এবং আমরা সেই জিনিসটাকে দিতে গিয়েই আমরা তৈরি করলাম আমাদের সিটিজেন জার্নালিজমের যে কনসেপ্ট, সেই সিটিজেন জার্নালিজমের কনসেপ্টটা যেটা ২০০৯ এর যে স্পেকট্রাম অফ টাইম, সেই টাইমের ভেতরে কিন্তু আমরা তোমার দেখেছি। দেন ২০১০ এর টাইমলাইনটা ভীষণ ইম্পোর্টেন্ট কারণ ২০১০ এর টাইমে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইন্টিগ্রেশনস অফ সোশ্যাল মিডিয়ার যে অ্যাপ্রোচ গুলো, সেই অ্যাপ্রোচ গুলো আমাদের মার্কেটে কিন্তু যাচ্ছে। এবং সেই পার্টিকুলার টাইমেই কিন্তু আমরা তোমার দেখতে পেয়েছি আমাদের যে ধরো কাইন্ড অফ আমাদের Instagram, ২০১১ তে আমাদের Snapchat, আচ্ছা ২০১২ তে আমরা ১ম লাইভ স্ট্রিমিং খুব ইম্প্যাক্টেড আউট হয়ে গেছিল। ২০১৩ তে আমাদের WhatsApp নিউজ শেয়ারিং যে কনসেপ্ট গুলো সেগুলো অন হয়। ২০১৪ তে তোমার নেভিগেট অ্যাডভার্টাইজিং প্রসেস, অ্যালগরিদম প্রসেসকে তোমার অ্যারেঞ্জ আউট করা হয়। বিষয়টা আরেকটু প্রমিনেন্ট আউট হইতে বদলে গেল হচ্ছে ২০২০ পার্টিকুলার টাইমলাইনের পরে। সো এইখানে যে অ্যাপ্রোচটা তোমরা দেখছো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই একটা তোমার evolutions of online এ বাবা জায়গাটা ঢেকে গেছে। আচ্ছা তো evolutions of online journalism এর যে প্যাটার্নটা, তো সেই evolutions of online journalism প্যাটার্ন গুলো কিন্তু বেশ অন্য রকমভাবে এখানে ডিসকাস আউট করা হয়। তার অ্যারেঞ্জমেন্ট অফ পলিসিস গুলোকে এখানে অন্যরকমভাবে নেওয়া হয়। তাদের কমিউনিকেশন সেক্টর গুলোকে এখানে আরেকটু অন্যরকমভাবে নেওয়া হয়। যার ফলে কি হয় এদের প্রসেস অফ ডেভেলপমেন্ট গুলো অনেক রকমভাবে তোমার ইন্টারচেঞ্জ আউট হয়। তো ২০১০ এর যে টাইমলাইনটা, সেই টাইমলাইনে আমরা তোমার দেখতে পাচ্ছি যে লাইক YouTube বলো বা আরো অন্যান্য যে ফর্মস অফ আমাদের সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে, এরা তোমার কিন্তু সবাই চলে এলো। ২০১৫ র পরের যে তোমার টাইমলাইনটা, সেখানে আমরা ধরো আমাদের Facebook এর যে তোমার কি বলবো? অ্যাজ আ তোমার ইনস্ট্যান্ট আর্টিকেল গুলো লাইভ হলো। আচ্ছা লাইভ স্ট্রিমিং ২০১৬ তে Facebook অন করে দিল। চ্যাটবট গুলো কাজ করা শুরু করলো। এবং ২০১৮ র টাইমলাইন থেকে আমরা বুঝতে পারলাম যেটা অ্যাকচুয়াল যে প্রবলেমেটিক সিনারিও যাকে আমরা তোমার বলছি হচ্ছে আমাদের এই ফেক নিউজকে কাটিল করার একটা ঝামেলা। ২০২০ তে ভার্চুয়াল রিয়েলিটির থ্রু আমরা নিউজ নিতে শুরু করলাম এবং তার পরবর্তীকালেই তো সেই বিশ্ববিখ্যাত ঘটনাটি ঘটলো। ChatGPT কে ২০২২ এর ৩০শে নভেম্বর আমার জন্মদিনের দিন অন করিয়ে দেওয়া হলো এবং অল ওভার দ্যা ইন্ডিয়া একটা আলাদাই একটা ডাইমেনশনে সরে গেল। না, তবে আমি নিজে এই বিষয়টা নিয়ে যেহেতু আমার পিএইচডি কাজকর্ম চলছে, তো আমি এই জায়গাটাতে একটা কথা বলতে পারি। অনলাইন জার্নালিজমের সাথে এআই জার্নালিজমকে মিক্স করা যেতে পারে, কিন্তু তাদের প্রসেসটা সম্পূর্ণভাবে আলাদা। হ্যাঁ? তার কারণ কি? এআই একটা এভলিউশন। তাকে আমি অনলাইন জার্নালিজমের স্পেকট্রামেও দিতে পারি, আমি তাকে ডিজিটাল কালচারের দিকেও দিতে পারি। তবে এই ফেক নিউজের সাথে এর লড়াইটা সম্পূর্ণভাবে আলাদা করার একটা চেষ্টা করা হয়, কিন্তু বিষয়টা আলাদা নয়। আমরা রিসেন্ট আউট হইতেও যদি দেখি যে রাজন্যা দাবি করেছে তৃণমূলের কোনো একজন নেত্রী উনি, যাই হোক। তো এবার উনি দাবি করেছেন যে উনার ডিপফেক বানানো হয়েছে। তো দেখো ডিপফেক বানানো হয়েছে এটা যেরকম একটা ক্রাইম,
আবার এটাও ক্রাইম, আমরা কিন্তু তাদেরকে অ্যাওয়ার করছি না যে কোনটা ডিপফেক, কোনটা ডিপফেক নয়। ওকে? কারণ ডিপফেক কোন জিনিসটা ডিপফেক নয়? আজকে যেটা এআই বানিয়েছে বলে আজকে সেটা ডিপফেক হয়ে গেল। সেটাই যদি কেউ হাতে স্কেচ করত তাহলে কি সেটা ডিপফেক হতো না? তাহলে সেটা আর্ট হতো। সো ফ্যাক্টরটা এরকমভাবে প্রচুর জায়গাতে আছে। তো এই পার্টিকুলার টাইমলাইন এর পর না সাইবার কালচার, সাইবার ক্রিটিসিজম এই জিনিসগুলো তোমার বাড়তে শুরু করল। এবং যার ফলে আমরা দেখলাম যে ২০২০ র টাইমলাইনে অনলাইন সাংবাদিকতার যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা আরো ব্যাপকভাবে বেড়ে গেল। তোমাদের যদি মনে হয় যে এই ধরনের ডিপফেক গুলো রিসেন্ট ঘটনা, এগুলো এক্কেবারে নয়। ২০১৯ থেকে তোমার ডিপফেক চলছে এবং সেটা খুব ভয়াবহভাবে তোমার চলছে। ফার্স্ট এআই দিয়ে যদি নিউজ কেউ কন্ডাক্ট আউট করিয়ে থাকে সেটা অ্যাসোসিয়েটেড প্রেস ২০১০ সালে, এবং এই নিয়ে তাকে প্রচুর কথাও শুনতে হয়েছিল। আর্টিকেল গুলো আছে কোথাও একটা, ইন্টারনেটে খুঁজে নিও। যাই হোক, ব্যাক টু দ্য আলোচনা। তো আমরা দেখতে পেলাম ২০২১ এ কোভিড এর পরবর্তী টাইমলাইনে গোটা ইতিহাস তোমার ইন্টারচেঞ্জ হয়ে গেল। তারা কমিউনিকেশন স্পেসটাকে বাড়ালো এবং তারপরে তোমার কি এলো? তারপরে আমাদের সাবস্ক্রিপশন বেস মডেল গুলো এলো। এবং দেন তারপরে যখন নাকি ব্লকচেন কনসেপ্ট এলো এবং তারপরে যখন আমরা জেনারেটিভ এআই বা চ্যাট জিপিটির মতো জিনিসগুলোকে ব্যবহার করতে শুরু করলাম, তখন ইতিহাসটার যে স্পেকট্রাম, সেই স্পেকট্রামটা কিন্তু একটু ট্র্যাভেডিক আউট ওয়েতে কিন্তু আমাদের এখানে ইন্টারচেঞ্জ আউট কিন্তু হলো। তবে এখানে একটা বিষয় একটুখানি বলা উচিত। আমাদের ভারতে অনলাইন জার্নালিজমের যে ইতিহাসটা, সেই ইতিহাসটাকে নিয়ে একটুখানি গভীরে বক্তব্য রাখলে পরে আমার মতে একটু ভালো হয়। তার কারণ হচ্ছে ভারত এমন একটা দেশ যাকে এমন একটি খেলনা দিয়ে দেওয়া হয়েছে, যেই খেলনাটা দিয়ে কিভাবে খেলতে হয় তারা কেউ জানে না। ভারতে ইন্টারনেট এবং আমাদের ইন্টারনেট কালচার আসার পরে যে জিনিসটা সবার আগে ফেমাস হয়ে গেল সেটা হচ্ছে এমএমএস। আমি পড়ানোর সময় সবাইকে বলি, সবাই হাসে। বলে, "হ্যাঁ, তাই?" আমি বলছি, "তুই খোঁজ নিয়ে দেখিস।" এখনো আমাদের যে রুরাল এরিয়া গুলো রয়েছে সেখানে বলা হয়, "বেশি করবি তো ছবি ইন্টারনেটে ছেড়ে উল্টোপাল্টা কথা লিখে দেবো।" আর এখন তো মেট্রোতে লাইভ হচ্ছে, সব জায়গাতে লাইভ হচ্ছে, বনগা লোকালে লাইভ হচ্ছে, সমস্ত জায়গাতে হচ্ছে। সো ইন্টারনেটকে আমরা টুলস অফ ইনফরমেশন দেখিনি। আমরা ওকে টুলস অফ ডেটোরিয়েশন দেখেছি। মানে ভয় দেখানো, অ্যাজ লাইক এটা একটা কোনো নিউক কাইন্ড অফ দ্যাট আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে। তবে আমাদের ভারতে 1995 এ যখন ইন্টারনেট পরিষেবা সর্বসাধারণের জন্য যখন ধরো আমাদের চালু হলো, সেটার দিকে ১ম দিকে দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো বড়, বড় যে নিউজ পেপার গুলো ছিল তারা কিন্তু অনলাইন চলে এলো। এবং তারা অনলাইন চলে আসার পরে আমাদের 1995 এর যে টাইমলাইন, সেই সরি 1996 এর যে টাইমলাইন, সেই টাইমলাইনে আমরা দেখলাম rediff.com ভারতে চলে এলো এবং ভারতের ১ম অনলাইন জার্নালিজমের জায়গায় একটা খুব বড় একটা মাইলফলক সে দিয়ে দিল। দেন ব্যাক টু 1998। 1998 এ আমরা যদি দেখি আমাদের এখানে তোমার সাফিক নিউজ এর মতো, ইন্ডিয়া টুডের মতো আমাদের যে তোমার নিউজ চ্যানেলগুলো রয়েছে, তারা কিন্তু তাদের নিজস্ব পোর্টাল কিন্তু তোমার অন করে দিল। ২০০০ থেকে ২০০৫ এর টাইমলাইন যদি আমরা দেখি, ওই টাইমলাইনে আমরা মূলত দেখতে পাবো যে এই সময় না ইন্টারনেটের, মানে ইন্টারনেট ব্যবহার করার স্পেকট্রামটা অনেকটা বেড়ে গেছে। তো মার্কেটে ২০০০ সালে আনন্দবাজার এবং ২০০১ সালে আমাদের বাংলাদেশের একটা তোমার চ্যানেল ছিল হচ্ছে দৈনিক আলো বলে, হ্যাঁ? তো ওরা তোমার ১ম চলে এলো। ২০০৩ এ আমাদের এনডিটিভি চলে এলো, সিএনএনরা তোমার চলে এলো। এবং এই সময়ই একটা খুব ভয়ংকর জিনিস যেটা মার্কেটে উঠে এলো সেটা হচ্ছে গিয়ে ব্লগিং। আচ্ছা, ইন্ডিয়াতে না ব্লগ মেকিং এবং ব্লগিং এর কনসেপ্টটা ভীষণ কি বলবো, মানে ভীষণ রিচ একটা কালচারে কিন্তু গেছে। আমরা যদি আমাদের সময়কারের কথাবার্তা বলি, ২০১৩-১৪ তে আমরা যারা গ্র্যাজুয়েশন পড়া পাবলিক, আমরা কিন্তু ইন্টারনেট থেকে তৎকালীন সময় যতটুকুনি যা ইনফরমেশন পেয়েছি, এক হচ্ছে ইগনুর পিডিএফ, আরেক কিন্তু গেছে হচ্ছে গিয়ে আমাদের এই ব্লগিং এ লেখা বিভিন্ন লেখকের, ব্লগ রাইটারদের ইনফরমেশন। তবে হ্যাঁ, সেই সময় W2.0, W2.3 ওয়েব জেনারেশন নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন ব্লগিংকে আরেকটু ডিটেইলে নিয়ে আলোচনাটা করা যেতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা এলো ২০০৫ থেকে ২০০৫ এর টাইমলাইনে ইন্টারনেটের স্পেকট্রামটা অনেকটা তোমার বড় হয়ে গেল। এবং সেই সময়তে ব্লগ লেখার যে কালচারটা, সেই কালচারটা তোমার এলো। সেই মার্কেটে তখন অর্কুট চলছে। আ যারা জানো না এখনো অর্কুট কি, তারা কাইন্ডলি একটু গুগল করে নাও। Facebook এর ঠাকুরদা বলতে পারো। একটা সার্টেন জায়গার দিক থেকে। সো দেন আমরা যখন ২০০৫ থেকে ২০১০ এর টাইমলাইনটা দেখলাম, এটা খুব সিগনিফিক্যান্ট একটা টাইমলাইন। পঙ্কজ ত্রিপাঠী তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে, "দুটো দশকে গোটা পৃথিবীটা চেঞ্জ হয়ে গেল।" আর সেই দশকটার ভেতরে সবচেয়ে ইমপ্যাক্টেড দশক ছিল ২০০৫ থেকে ২০১০ এর যে টাইমলাইনটা। এই টাইমলাইনে আমরা সোশ্যাল মিডিয়া গুলোকে অ্যাক্টিভ হতে দেখলাম। আ এবং আমি এই কথাটা সবাইকে বলি যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হওয়ার পেছনে আমার একটা, মানে আমি একটা সেমিনার করব কোনো না কোনো সময়। যেখানে আমি এটার মানে পুরো কারণ সহ আমি ব্যাখ্যা করে দেব যে যদি 9/11 না হতো তাহলে পরে কোনদিন Facebook আসতো না,
কোনোদিন বড় থেকে বড় কোম্পানিগুলো সোশ্যাল মিডিয়ার জন্য এত নাচানাচি করত না। হ্যাঁ, যাই হোক YouTube হয়তো এই ক্লিপটা কেটে দেবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। সো না আমি এটা করব কারণ সোশ্যাল মিডিয়ার এনগেজমেন্ট এ এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। এই পার্টিকুলার স্পেকট্রাম অফ ডিপেন্ডেন্সি টা ভয়ংকর ইম্পোর্টেন্ট। দেন কি? দেন যদি আমরা একটা টাইমলাইন যদি দেখি যেখানে সোশ্যাল মিডিয়া গুলো এলো, ভারতীয় সাংবাদিকতায় তারা ভয়ংকরভাবে একটা ইমপ্যাক্ট ফেললো। টেলিভিশন বলো বা অন্যান্য ফর্ম অফ মিডিয়া গুলো বলো, তাদেরকে এরা তোমার অ্যালোকেটেড আউট করালো। তাদের যে নিড অ্যান্ড স্পেকট্রাম গুলো সেগুলোকে তারা তোমার এরেঞ্জ করালো। পাবলিকের সাথে তোমার একটা ডেভেলপমেন্ট কমিউনিকেশনস তারা তৈরি করালো। সো এইটার একটা ইমপ্যাক্টেড ওভারভিউটা বড় আলাদা। এদের সার্কুলেশনস অফ ডিপেন্ডেন্সির অ্যাপ্রোচটা বড় আলাদা। তাদেরকে ডিপেন্ড করা এবং তাদের সাথে একটা কোর অফ সিনারিওকে মেইনটেইন করা, এটা আরো অনেক বেশি আলাদা। দেন আমরা যদি ২০০০ তোমার ১০ থেকে ২০১৫ সেক্টরটাকে যদি আমরা ধরি, ২০১০ থেকে ১৫ সেক্টরে আমরা দেখলাম স্মার্টফোন ইন্ডাস্ট্রি তৈরি হলো। এবং স্মার্টফোন ইন্ডাস্ট্রি সবার আগে যে জিনিসটা করলো, আমাদের যে অন্যান্য ফর্ম অফ কমিউনিকেশন গুলো বা ধরো আমাদের যে অন্যান্য ফর্ম অফ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ গুলো, সেই অ্যাপ্রোচ গুলোকে তারা তোমার এখানে অ্যারেঞ্জ করে দিল। তাদের প্রসেস অফ ডেভেলপমেন্ট, তাদের কমিউনিকেশন ফেজেস, তাদের ইনোভেশনস, তাদের আপ টু ডেশনস, এই সমস্ত জায়গাগুলোকে তারা তোমার এখানে মেইনটেইন করলো। এবং সেই পার্টিকুলার টাইমের মধ্যেই TikTok, Instagram এর মতো যে তোমার থার্ড পার্টি যারা রয়েছে তাদেরকে নিয়ে এলো। এবং সবচেয়ে বড় কথা ২০০০ আ বা ৫ এর টাইমলাইনে সরি ২০০০ এর টাইমলাইনে যখন নাকি আইটি অ্যাক্ট এবং ৫ এর আরটিআই এর মতো জিনিসটা ধরো যখন এলো, তখন কিন্তু এদেরকে আইটি অ্যাক্টের যে তোমার সেকশন 60 এ তার আন্ডারে কিন্তু প্রচুর সমস্যা কিন্তু ফেস করতে হয়। আমি বলে দিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা কোনো একটা মানে ভুল ভাবে যদি আমরা স্ক্যামড যদি হয়ে পড়ি, আমাদের ইন্ডিয়াতে কিন্তু কোনো বড় সোশ্যাল মিডিয়ার উপরে কিন্তু তুমি ডিরেক্ট কোনোভাবে তাদেরকে কোনো প্রশ্ন করতে পারবে না। তারা থার্ড পার্টি এক গভর্নমেন্টের কাছে যাও, গভর্নমেন্ট তারপরে যা ডিসিশন নেবার নেবে। তবে হ্যাঁ, এখন অনেক জালি মাধ্যম রয়েছে যার থ্রু অনেক কিছু করা যায়, সেই নিয়ে একটা পরে একটা বিস্তর ভিডিও আমি দিয়ে দেব। সো ২০১৯ এর টাইমলাইনে যদি আমরা দেখি সেখানে তোমার জোশটক এর মতো প্ল্যাটফর্ম গুলো চলে এলো। আস্তে, আস্তে না পডকাস্ট কনসেপ্টটা এলো। পডকাস্ট কনসেপ্টটা বুম করে গেল ২০২০ তে। এবং আমরা ২০ র পরে যে প্ল্যাটফর্মে ধরো লাইক YouTube শর্টস, Instagram রিলস এবং ২০২৩ এর পর থেকে চ্যাটবট গুলো চলে এলো। এই যে তোমরা দেখছো এটা napkin.ai তে বানানো এই তোমার টাইমলাইন অফ চার্টটা। এই যে চার্টগুলো, এই চার্টগুলো সব তোমার কাজ করতে শুরু করলো এই ওয়েবসাইটগুলো। তো এই ওয়েবসাইটগুলো যখন নাকি মার্কেটে এলো, তারা কিন্তু মার্কেটের যে তোমার অল্টারনেটিভ অ্যাপ্রোচ অফ স্পেকট্রাম, সেই স্পেকট্রামটাকে কিন্তু তোমার ঘুরিয়ে দিল। তো যার ফলে কি হলো? যার ফলে আমাদের যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ গুলো, সেগুলো তোমার সেখানে চেঞ্জ হলো। এবং সেই পার্টিকুলার অনলাইন জার্নালিজমের সবচেয়ে বড় যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আমরা পেলাম কাকে? না সেই স্ট্রাকচারে আমরা পেলাম হচ্ছে মাল্টি-ফেজড নেচার অফ সাইবার স্পেসকে। তো সাইবার স্পেস কি? না সাইবার স্পেস একটা তোমার হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট বা একটা ভার্চুয়াল পরিবেশ। যেটা একটা কম্পিউটার নেটওয়ার্কিং এবং আমাদের যে ডিজিটাল টেকনোলজি তার থ্রু এটাকে আমরা তৈরি করতে পারি। আমাদের যে সাইবার পাঙ্কের যে লেখক আমাদের উইলিয়াম গিবলস, হ্যাঁ, তিনি তার যে বই, হ্যাঁ, তার বইতে তিনি একটা খুব সুন্দর বিষয় নিয়ে লিখেছে, একটা ওয়ার্ড লিখেছিলেন যে নিউ রোম্যান্সেস, তার যে অ্যাপ্রোচটা, হ্যাঁ, সেই অ্যাপ্রোচে তোমার এই টোটাল যে ওভারভিউটা, সেই টোটাল ওভারভিউটা কিন্তু আমাদের এখানে চলে। এবং সাইবার স্পেসে কেন এটা এতটাই ইম্পোর্টেন্ট এবং এতটাই স্পেকট্রামের জায়গা থেকে এটা এতটা ইম্প্যাক্টেড আউট হয়, তুমি যদি দেখো সাইবার স্পেসের আন্ডারে অনেক কিছু রয়েছে। আমাদের অনলাইন জার্নালিজম রয়েছে, ডিজিটাল আর্কাইভ রয়েছে, যেখানে আমরা ডিজিটালি সব জিনিসকে সঞ্চিত করি। আমাদের ক্লাউড ফরম্যাট আমরা যাকে বলি। মাল্টিমিডিয়া কনটেন্ট হচ্ছে, অর্থাৎ যেখানে একসাথে অনেকগুলো টাইপ অফ কনটেন্টকে রাখা হচ্ছে। আচ্ছা, ইন্টারেক্টিভ টুলস তৈরি হচ্ছে লাইক চ্যাটবটের মতো জায়গাগুলো। আচ্ছা, তারই সাথে আমাদের সাইবার স্ক্যামাররা সল্টলেকে বসে আর কি করবে? তারা সাইবার থ্রেট করবে। তো সেই সাইবার থ্রেট তৈরি হয়ে গেছে। আচ্ছা, তাদেরকে আটকানোর জন্য Google আর iPhone আমাদের থেকে পয়সা নেবে। তৈরি হয়ে গেছে আমাদের প্রাইভেসি ইস্যুস। এবং তারই সাথে একটা সরকার আমি কি লিখলাম না লিখলাম না আমার ফ্রিডম অফ প্রেসকে আটকানোর জন্য ডিজিটাল সার্ভেলেন্স। এদের সবাইকে নিয়ে কিন্তু তৈরি হয় আমাদের এই সাইবার স্পেস। এবং এই সাইবার স্পেস কিন্তু একটা খুব জটিল একটা জায়গা, জানো তো? লাইক সাইবার স্পেসের নেচারকে নিয়ে যদি আমরা খুব প্রমিটিভ আউট হইতে যদি আমরা ডিসকাশনটা করি, তাহলে পরে আমরা এটা বুঝতে পারবো যে একটা প্রপার সাইবার স্পেস কতটা ইন্টারেক্টিভ আউটের জায়গায় সে তোমার যেতে পারে। সে কতটা ইন্টারেক্টিভ নেচার অফ পজিশনসকে সে ধরো তোমার এখানে মেনটেন করাতে পারে। তার কালচারাল সিস্টেম গুলো কিরকম বা ধরো তার কালচারাল অ্যাপ্রোচ গুলো ধরো কিরকম, সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ে কিন্তু আমরা এখানে তোমার ট্রিগার ডাউন কিন্তু আমরা তোমার করতে পারি। তো আমরা যখনই আমাদের এই সাইবার স্পেসের কনসেপ্ট গুলোকে দেখি, সেই সাইবার
স্পেস কিন্তু অনবরত আমাদের আশেপাশে যারা ইন্টারনেট ব্যবহার করছে, তারা কি ব্যবহার করছে, কেন ব্যবহার করছে, কোন স্পেকট্রাম এর সাথে তারা ব্যবহার করছে, কোন অ্যাভেবিলিটিস তাদের ভেতরে রয়েছে, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু তারা তোমার মেইনটেইন করে। সাইবার স্পেসের সাথে আমাদের সোসাইটির একটা তোমার খুব কন্ট্রাস্টেড একটা রিলেশনস কিন্তু আমরা তোমার দেখতে পাই এখানে। তার কারণ কি? তার কারণটা ভীষণ সহজ। যারা এখানে আমাদের যে ব্যবহার করছে, তারা প্রত্যেকে একটা ডিজিটাল আইডেন্টিটির মধ্যে রয়েছে। এবং এই যে ডিজিটাল আইডেন্টিটির মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে নেভিগেট করি। হ্যাঁ? এবং তারা পৃথিবীর যেকোনো প্রান্তে তারা কোনো ধরো কোনো একটা টেক্সট, কোনো ছবি, কোনো ভিডিও, কোনো ফর্ম, তারা সমস্ত কিছু তারা তোমার কিন্তু নিয়ে যাচ্ছে। এবং যখনই তারা এই জিনিসগুলো করছে অর্থাৎ শেয়ার করছে বা যা করছে সবই তারা সাইবার স্পেস এর থ্রু করছে। তো সাইবার স্পেসের যে নেচারটা এইটা না মানুষকে ভার্চুয়াল কমিউনিটি, অনলাইন ফোরাম এবং যে তোমার যে সোশ্যাল ডিসকাশন তার একটা খুব বড় পার্ট তৈরি করতে এরা কিন্তু তোমার এখানে খুব বড়ভাবে কিন্তু একটা হেল্প আউট করে। এবং তারই সাথে তুমি যদি দেখো এই সাইবার স্পেস কিন্তু আমাদের যে ডেমোক্রেটিক পার্টিসিপেশন তাকেও খুব প্রপার ওয়েতে মেইনটেইন করতে আমাদেরকে হেল্প করে। আমরা যতবার দেখছি যে সাইবার স্পেসের নেচার গুলো তারা কিন্তু বিভিন্নভাবে আমাদের সাথে কানেক্টেড। তারা ইকোনমিক দিক থেকে আমাদের সাথে কানেক্টেড, একটা এত বড় বাজার, একটা মানে ডিজিটাল মার্কেট তারা তৈরি করে ফেলেছে। সেই ডিজিটাল মার্কেটে তারা আমাদের সাথে কানেক্টেড হচ্ছে, সাইবার টুলস গুলো সেখানে আসছে। এবং এই যে সাইবার স্পেস, এই সাইবার স্পেসেই কিন্তু আমরা আমাদের যত অ্যাক্টিভিটি সমস্ত কিছু করি। এই যে এখন যে আমরা ক্লাস করছি, আমাদের যে আমরা যে দেখছি এখানে ভিডিওটা, এটা কি সাইবার স্পেসের থ্রু হচ্ছে। ইউজিসি নেটে একবার খুব বড় একটা প্রশ্ন এসেছিল যে কোন সেই পার্টিকুলার অ্যাক্টিভিটি যেটা সাইবার স্পেস ইল্লিগাল বলে? যদি যারা জানো তারা নিচে আমাকে কমেন্ট করো। আ যে ঠিক কমেন্ট দেবে তাকে আমি অবশ্যই বলে দেব তার কমেন্টটা ঠিক। আ সো এই যে ধরো সাইবার স্পেস গুলো, সাইবার স্পেস এর ইস্যু গুলো, এরা না আমাদের সোসাইটির যে জিওগ্রাফিক্যাল অ্যাটিটিউড সেটাও যেরকম চেঞ্জ করছে, একই সাথে আমাদের যে ধরো কমিউনিকেশনাল ড্রাফটিফিকেশন, সেই ড্রাফটিফিকেশন এর জায়গাগুলো এরা তোমার এখানে ইন্টারচেঞ্জ আউট করে নিয়ে আসছে। দেন কি আসে? দেন আসে হচ্ছে গিয়ে আমাদের একটা ভীষণ বড় একটা এরিয়া, যেই এরিয়াটাকে আমরা তোমার বলি হচ্ছে ইন্টারনেট সুপার হাইওয়ে। আচ্ছা, এই ইন্টারনেট সুপার হাইওয়ের যে ব্যাপারটা এটা না একটা তোমার ওই মেটাফর, একটা রূপকের মতো কিন্তু আমরা তোমার একে ইউজ করি আরকি। হ্যাঁ, কারণ কি? কারণ এইটা 1990s এর চত্বরে খুব ভয়ংকরভাবে তোমার জনপ্রিয় হয়েছিল। এই যে আমাদের ইনফরমেশন ফ্লো ইন ডিজিটাল জার্নালিজম, যে কিরকমভাবে আমাদের ডিজিটাল জার্নালিজমে ইনফরমেশন ফ্লো হয়, কিরকমভাবে আমাদের ডিজিটাল জার্নালিজমে ইন্টারনেটের যে অ্যাপ্রোচ অ্যান্ড স্পেকট্রাম গুলো, সেই স্পেকট্রাম গুলো চলে। কি ধরনের স্পেকট্রাম এবং কি ধরনের তোমার প্রসেস অফ ডেভেলপমেন্ট গুলো সেখানে ভীষণ প্রমিনেন্ট আউট হইতে যায়, বা ধরো তাদের সেই স্পেকট্রাম অফ ডেভেলপমেন্টস গুলো যায়। এখানে কিন্তু তার যে নেচার বা ধরো তার যে ফাংশনটা, সেই ফাংশনটাকে এখানে খুব ভালোভাবে দেখানো হয়। তো ইন্টারনেট সুপার হাইওয়ের মাধ্যমে আমরা একটা লার্জ নাম্বার অফ এরিয়ার সাথে আমরা আমাদের ইনফরমেশন কনভে প্রসেসটাকে আমরা রাখতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেন তার পরবর্তীকালে যদি আমরা দেখি একটা র‍্যাপিড ডেসটিনেশন এর একটা কাজ চলে, গ্লোবাল কানেক্টিভিটি রয়েছে, তার সাথে তোমার ফাস্ট চেক ডিমান্ড এর যে অ্যাপ্রোচ গুলো রয়েছে, মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশন রয়েছে এবং একই সাথে আমাদের ম্যানিফেস্টেশনস অফ স্প্রেডিং এর যে অ্যাপ্রোচ গুলো, সেই অ্যাপ্রোচ গুলো যাচ্ছে। সো আমরা যখনই ইন্টারনেট সুপার হাইওয়ের দিকে যাচ্ছি, ইন্টারনেট সুপার হাইওয়ে কিন্তু মাল্টি ফেজড। সবার আগে বুঝবে, যদি নন লিনিয়ার কমিউনিকেশনের স্পেকট্রাম যদি বলো, ইন্টারনেটের জায়গা হচ্ছে তাই। তো এরা কি করছে? একই সাথে আমাদের আইসিপি এবং আইপিটি অ্যাপ্রোচ প্রোটোকল সিস্টেম, যেগুলো ইন্টারনেট সুপার হাইওয়েতে তোমার কাজ করছে, বা তোমার ডোমেইন নর্ম সিস্টেম বা ডিএনএস এর মতো কাজগুলো এরা করছে। একই সাথে এরা কিন্তু আমাদের যে ইন্টারনেট প্রোটোকলের যে কাজগুলো, সেই কাজগুলোকেও কিন্তু এরা তোমার এখানে খুব প্রপারলি মেইনটেইন করছে। তো ইন্টারনেট সুপার হাইওয়ে যে একটা স্পিড, সেই স্পিডটা তোমার নিয়েছে। এখনকার দিনে না ইন্টারনেট সুপার হাইওয়ে স্পিডটা এতটাই ইম্পোর্টেন্ট একটা ফাংশন হয়ে গেছে। আমি একটা মানে এক্সপেরিয়েন্স আমার শেয়ার করছি। সরি। কিছুদিন আমরা জাস্ট লাস্ট ইয়ার আমরা ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অফ থট এর 100 ইয়ার্স আমাদের কমপ্লিট হলো। এবং তাই নিয়ে গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তাই নিয়ে আলোচনা হয়েছে। তো হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা তোমার লাইভ সেশন ছিল ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অফ থট নিয়ে। সো এবার ইউজুয়ালি কি হয়, মানে আ অনেক সময় জয়েন করা যায় না। তো ওরা একটা ইউটিউব সেশন ওরা করেছিল। আমার মনে আছে সেই ইউটিউব সেশনে আমরা যারা জয়েন করেছিলাম, যারা আমরা এখানে কমেন্ট করেছিলাম, আমাদেরকে মেইল অ্যাড্রেস চেয়েছিল। তারা আমাদের প্রত্যেককে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অফ থট এর, হ্যাঁ? ওই যে যতটুকুনি পার্টিকুলার এরিয়া আমরা পড়েছি, তারপরে বাকি অংশটুকুনি ওরা আমাদের থেকে জনে পাঠিয়েছে।
হ্যাঁ, আমি পরে চাইলে আমি দিয়ে দেব। আমার কাছে রয়েছে। সো এটার কারণটা কি? কারণ ওরা না এখানে engagement টা চেয়েছিল। কারণ তুমি যখনই একটা মাল্টি ফেজড এরিয়ার উপরে কাজ করছো, এই প্রসেস অফ এনগেজমেন্ট গুলো দরকার। এই প্রসেস অফ এনগেজমেন্ট গুলো কি করে আমাদেরকে রিয়াল টাইম কমিউনিকেশন এর মধ্যে নিয়ে আসে এবং রিয়াল টাইম কমিউনিকেশনস আমাদেরকে একটা কানেক্টিভ মোডেমের সাথে তারা আমাদেরকে তুলনা করে এবং এই কানেক্টিভ মোডেম গুলোই কিন্তু ইন অ্যাকুরেট অফ ওভারভিউ আমাদেরকে ইন্টারচেঞ্জ করতে হেল্প করে কিভাবে আমরা একটা মিডিয়ামকে নেব। এবং তার পরবর্তীকালে যদি আমরা দেখি এই আমাদের ইনফরমেশন হাইওয়েরই যে সেক্টর, সেই সেক্টরটা কিন্তু টাইম বাই টাইম ফ্রেম একটা কালচার অফ ইন্টিগ্রেশন বা ধরো একটা কালচার অফ ডেভেলপমেন্ট ইন্টিগ্রেশন সেই জিনিসটাকে কিন্তু তোলে। দেন কি আসে? দেন আসে হচ্ছে কি ইমার্জেন্স অফ সাইবার কালচার। সাইবার কালচারের মধ্যে তুমি দেখো আমরা যত যা ইন্টারনেটের যে যা প্রযুক্তি রয়েছে সেই ইন্টারনেট প্রযুক্তিগুলি কি আমাদের যে নতুন ধরনের যে সাংস্কৃতিক ধারা সেই ধারাগুলির সাথে তো তারা তোমার কানেক্টেড। তাদের যে তোমার মানে কি বলবো তাদের যে তোমার অ্যাপ্রোচ অফ ডিপেন্ডেন্সি বলো বা ধরো তাদের সাথে যে তোমার সে একটা অ্যাপ্রোচ অফ কমিউনিকেশন ডিপেন্ডেন্সি বলো, সেই ডিপেন্ডেন্সি গুলোকে নিচ্ছে। তোমরা আই হোপ স্ক্রিনশটটা তুলে নিয়েছো। হ্যাঁ, সো সেই জায়গা থেকে এরা এখানে কাজগুলো চালায়, তাদের সেই স্পেকট্রাম গুলো তোমার এখানে চলে। সো আমরা যদি দেখি আমাদের যে এই মানে সাইবারের যে তোমার সাইবার কালচারের যে তোমার ইম্প্যাক্টের যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু আমাদের হ্যাঁ যে পার্টিসিপেটরি মিডিয়া তাদের সাথে ধরো কাজ করা, একটা ইন্টারঅ্যাক্টিভিটিকে মেইনটেইন করা, আচ্ছা একটা পার্সোনালাইজেশনাল কনসেপ্টকে তোমার মেইনটেইন করানো, একটা তোমার ভার্চুয়ালিটি কমিউনিকেশনসকে তোমার এস্টাবলিশ আউট করা, আচ্ছা আমাদেরকে ডেমোক্রেটাইজেশনস অফ ইনফরমেশন অর্থাৎ সবার কাছে ইনফরমেশনটাকে ছড়িয়ে দেওয়া, তার মতো কাজগুলো এখানে রয়েছে। একই সাথে আমাদের এখানে ইকো চেম্বার তৈরি হচ্ছে বা ছোট, ছোট যে প্লট এরিয়া গুলো তৈরি হচ্ছে লাইক আমরা যখন Google Meet এ ক্লাস করি একটা ইকো চেম্বার তৈরি হয় সেখানে। আচ্ছা এবং সেখানে সেনসেশনালিজম কনটেন্ট কে নিয়ে যাওয়া হচ্ছে এবং স্পিড ওভার দ্য ডেপথ অর্থাৎ আমরা যত তাড়াতাড়ি নিউজটাকে দিচ্ছি তার ভেতরে ডেপথ অফ অবজারভেশনটা কিন্তু অতটা থাকছে না। এখানে সবচেয়ে বড় সমস্যার কারণ যদি তুমি বলে থাকো এইটা একটা ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেমেটিক সিচুয়েশনস এর মতো তোমার একটা জায়গা। তো এই জায়গার ক্ষেত্রে আমরা কে দেখতে পাচ্ছি এখানে না এই সাইবার কালচার মানুষের লাইফ পুরো চেঞ্জ করে দিয়েছে। সাইবার কালচারের নেচার মানুষের যে ওভারঅল যে সিস্টেম অফ ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট গুলোকে ইন্টারচেঞ্জ করছে। এখনকার দিনে ধরো এরা একটা এনগেজমেন্ট প্রসেস চাইছে। সাইবার কালচার কি করে? আমাদের যে রেগুলার যে লাইফ অফ স্প্যান যেটা রয়েছে, সেই রেগুলার লাইফ অফ স্প্যানটাকে তারা তোমার এখানে ইন্টারচেঞ্জ আউট করিয়ে দেয়। তারা নতুন ধরনের যে কনসেপ্টেন্স গুলো রয়েছে তার উপরে এরা তোমার কাজ করে। দেন আমরা যদি দেখি সোসাইটির একটা সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট ফ্যাক্টর তোমার যেখানে এরা তৈরি করে, যাকে আমরা তোমার বলি হচ্ছে ইনফরমেশন সোসাইটি। ইনফরমেশন সোসাইটি একটা খুব ভাস্ট একটা এরিয়া, মানে একটা ভয়ঙ্কর ভাস্ট এরিয়া। কেন আমি বলছি তোকে আগে তোমরা স্ক্রিনশটটা একটু তুলে নাও। আচ্ছা, তার কারণ কি এই যে ধরো আমাদের যে ইনফরমেশন সোসাইটি এরা কি করে, এরা না সবসময় কোনো একটা জিনিসকে ক্রিয়েট করছে। হ্যাঁ, আচ্ছা একই সাথে সেই জিনিসটাকে তোমার অ্যাজ আ সংরক্ষণ বা তাকে একটা স্টোরেজ দিচ্ছে, তাকে সোশ্যাল মিডিয়াতে তোমার শেয়ার করছে। একই সাথে যদি আমরা দেখি এই সেম জিনিসটা মানুষের কাছে ধরো কোনো একটা জায়গায় তোমার ইকোনমিক্যাল ফাংশন, কোনো একটা জায়গার ক্ষেত্রে তোমার ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশনাল ফাংশনস, তো বিভিন্ন যে এরিয়া অফ অবজারভেশনস গুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে তোমার এরিয়া অফ কমিউনিকেশনাল ব্যালেন্সেস এর যে জায়গাটা, সেই ব্যালেন্সের জায়গাটা কিন্তু এরা তোমার এখানে খুব প্রমিটিভলি এরা মেনটেন করছে। সো আমরা যখনই এই ধরনের ইনফরমেশনের স্পেকট্রাম গুলো বা ধরো এই ধরনের ইনফরমেশনের ডেভেলপমেন্ট অফ স্পেকট্রাম গুলো দেখবো, তো সেখানে আমরা কি দেখছি না আমাদের এই ইনফরমেশন সোসাইটি পাবলিকের সাথে যে একটা অ্যারেঞ্জমেন্ট একটা যে প্রসেস, সেই প্রসেসটাকে তারা তোমার নিয়ে আসছে। তো এরা কি করছে বলতো আমাদের যে অনলাইন জার্নালিজমের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটাকে এরা খুব সুন্দরভাবে মেনটেন করছে। তোমরা যদি এখানে এই গ্রাফটা যদি দেখো, এই গ্রাফে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাইক ধরো এই যে আমাদের ইনফরমেশন ক্রিয়েশন, ইনফরমেশন ডিস্ট্রিবিউশন, মানে ইনফরমেশন ক্রিয়েট হচ্ছে, ইনফরমেশনটাকে আমরা ডিস্ট্রিবিউট করছি। হ্যাঁ, আচ্ছা আমাদের ইনফরমেশন ম্যানিপুলেশনস হচ্ছে, কেউ একটা কোনো লেখা দিল, সেই লেখাটাকে অন্য কেউ আবার কপি করে চালিয়ে দিল। আচ্ছা ইউটিউবে কোনো একটা ভিডিও ছাড়া হলো বাট সেই ভিডিওটা প্রপার আউট হইতে গেল না কারণ তার ভেতরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা নেই। তো আমরা সেখানে এসইও করে দিলাম। আমাকে কোনো একটা কিছু খুঁজতে হবে, আমি সেখানে সার্চ ইঞ্জিন অ্যারেঞ্জ করলাম। আমাকে নিউজ তোমার অ্যারেঞ্জ করতে হবে, ১০টা জায়গার থেকে আমি ইনফরমেশনটাকে নিয়ে নিলাম। আমার সোশ্যাল মিডিয়া তৈরি করতে হবে, সোশ্যাল মিডিয়াতে আমার ইনফরমেশন শেয়ার করতে হবে, আমি সেটা করে দিলাম। ডেটা ড্রিভেন কনটেন্ট দরকার, আমি ১০টা জায়গা থেকে ইনফরমেশন নিয়ে সেই ডেটাটা আমি তৈরি করে দিলাম। আমাকে অডিয়েন্স অ্যানালিসিস ঠিক করতে হবে, অর্থাৎ আমার যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে এখানে প্রপারলি মেনটেন করা, তাদের সাথে সেই কমিউনিকেশনাল ভ্যালু অফ সিস্টেমটাকে তৈরি করা, তার অ্যাপ্রোচটাকে আমি তৈরি করে দিলাম। আমাকে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে অন করতে হবে যাতে করে আমি আমার সার্চ ইঞ্জিন অ্যাপ্রোচটাকে আমি নিতে পারি, সেই জায়গাটা চলে এলো।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করলাম যাতে করে আমার কাজটা অনেক বেশি সুন্দর হয়। আমি আরেকটু অন প্রপার টাইম আমরা যাতে কাজগুলো করতে পারি। আচ্ছা, তারই সাথে বিগ ডেটা আমাদের দৈনন্দিন জীবনের ছোট বড় যা ইনফরমেশন সেগুলো আমাদের ফোনে ক্লোন হচ্ছে এবং সেই ক্লোনটাই অ্যাজ আল্টিমেট আমাদের উপরে ট্রিগার করা হচ্ছে কোনো জিনিস কেনানোর ক্ষেত্রে এবং প্রসেসগুলোকে মেইনটেইন করানোর ক্ষেত্রে। এবং সবার শেষে রয়েছে হচ্ছে অ্যালগরিদম। যাক, যদিও এরা নয় আরো অনেকে আছে। আমি জাস্ট একটা লিস্ট অ্যাপ আমি দিলাম। কারণ আমাদেরকে তো লিখতে হবে একটা জায়গাতে, জাস্ট ওই আমি দিলাম। তো এখানে একটা মজাদার বিষয় রয়েছে। এই যে ইনফরমেশন সোসাইটি, এইটা না এখন সবকিছুর উপর ডিপেন্ডেন্ট। এডুকেশন বলো, কালচার বলো, প্রফেশন বলো, সমস্ত কিছুতে আমি বলছি আমার গুগলে আ যেটা আমার এই আ প্রসেস অফ গুগল রয়েছে। আমাকে কোনদিনও এআই, খাওয়া-দাওয়া আর আমার পড়াশোনার জিনিসপত্র বাদে আর কোনদিন আমাকে কিছু দেখায়নি। হ্যাঁ, হ্যাঁ, বইপত্র, খাওয়া-দাওয়া, এআই আর হচ্ছে টেকনোলজি। ও আমাকে এগুলোই দেখিয়েছে। তার কারণ কি? ও আমার অ্যালগরিদমটাকে ধরে নিয়েছে। সো আমাদের প্রত্যেকের না একটা বিগ ডেটা এনালাইসিস করে আমাদের যে সিস্টেমগুলো। আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে সমস্ত জায়গায় কেন? কারণ ওর ভেতরে তো সবকিছু লুকিয়ে রয়েছে। আমি কোন সাইটে যাচ্ছি, কি কিনছি, কি কিনছি না সমস্ত ইনফরমেশন সেখানে রয়েছে। এগুলোও পার্ট অফ জার্নালিজমের আন্ডারে পড়ে এবং এই জিনিসগুলো ইন্টারেক্ট আউট করে আমাদের যে কালচারাল সেক্টরটা সেই সেক্টরটা তোমার এখানে চেঞ্জ হয়ে যায়। দেন আসে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যক্তি যাকে আমরা তোমার বলছি হচ্ছে ইন্টারনেট সোসাইটি বা যাকে আমরা তোমার বাংলায় যেন কি বলা হতো? হ্যাঁ, না, আন্তঃকেন্দ্রিক জালিকা। দরকার নেই আমার, প্রয়োজন নেই। ইন্টারনেট সমাজ বা নেটওয়ার্ক সমাজেই তাকে রাখো। সো এই যে ধরো আমাদের যে নেটওয়ার্ক সোসাইটি, আমাদের নেটওয়ার্ক সোসাইটির না দেখো কতগুলো স্পেকট্রাম রয়েছে। নেটওয়ার্ক সোসাইটি, তার পরে আছে ডিজিটাল কমিউনিকেশন, সিটিজেন জার্নালিজম, ডিকনস্ট্রাকশনালিজম অফ ইনফরমেশনস এবং চ্যালেঞ্জেস। সো আমরা যখন আমাদের নেটওয়ার্ক সোসাইটিকে ধরো যখন নাকি দেখি, আমাদের নেটওয়ার্ক সোসাইটির না বেশ কতগুলো তোমার অ্যাপ্রোচ অফ স্পেকট্রাম থাকে, জানো তো? যে অ্যাপ্রোচ অফ স্পেকট্রাম গুলো আমাদের এই নেটওয়ার্ক সোসাইটিকে এনগেজ করে। তো এটা কি? এটাকে তুমি বলতে পারো একটা সোশ্যাল স্ট্রাকচার যেটা ইকোনমিক্যালি এবং কালচারালি একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। একটা পার্টিকুলার সোসাইটিতে থাকা কোনো একজন ব্যক্তি, কোনো একটা অর্গানাইজেশন এবং তাদের সাথে যে পারস্পরিক যে আমাদের সম্পর্কটা, সেইটা এর উপর তোমার দাঁড়িয়ে থাকে। নেটওয়ার্ক সোসাইটির দিক থেকে আলোচনা করতে গেলে এখানে আমাদের আ যে তোমার ম্যানুয়েল কনসেনটের একটা খুব বিখ্যাত জিনিস উনি খুব সুন্দরভাবে বলেছিলেন। যে এই যে আমাদের যে নেটওয়ার্ক সোসাইটি, এই নেটওয়ার্ক সোসাইটি কিন্তু আমাদের প্রত্যেকের যে গতিবিধি, আমাদের প্রত্যেকের যে আলাপ আলোচনা এবং আমাদের যে ধারণা তার উপরে এরা তোমার একটা প্রভাব ফেলে। সমাজের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে থাকা যে মানুষজনেদের যে নেচার, তাদের যে তোমার পার্সপেক্টিভ এবং তাদের যে তোমার সেই সোর্স অফ কমিউনিকেশনাল যে অ্যাডভার্টাইজমেন্ট এর যে এরিয়াটা, সেই এরিয়াটাকে আমরা নিই। তার যে পার্ট অফ ডেভেলপমেন্ট সেগুলোকে আমরা নিয়ে আসি। তাদেরকে আরেকটু কোর অফ ডিপেন্ডেন্সি, তাদের সাথে তোমার আরেকটু কোর অফ অবজারভেশনস গুলোকে আমরা তুলি। আমরা পাবলিকদেরকে তোমার এইটার থ্রু আমরা লোকজনদেরকে জানাচ্ছি। লোকজনরা তার সাথে তোমার এনগেজ হচ্ছে। তাদের সাথে তোমার সেই কমিউনিকেশনাল অ্যারেঞ্জমেন্টটাকে তারা কাজ করাচ্ছে। ছোট যে স্পেকট্রাম গুলো সেগুলো তৈরি হচ্ছে। পাবলিকের কাছে কনভারসেশনাল অ্যাপ্রোচটা তোমার বাড়ছে সবচেয়ে বড় কথা। এবং তার থেকেও সবচেয়ে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর যদি কিছু হয়, আমাদের এই নেটওয়ার্ক সোসাইটি কিন্তু সোসাইটিতে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট গুলো, আমাদের যে ধরো কমিউনিকেটিভ সেক্টর, হ্যাঁ? আ ব্যা কোনো জিনিসকে শেয়ার করা বলো, তাদের সাথে একটা তোমার প্রপার অ্যারেঞ্জমেন্ট কে নিয়ে আসা বলো, এই ধরনের যে আমাদের ডেভেলপমেন্টেটিভ যে অ্যারেঞ্জমেন্ট গুলো, সেই অ্যারেঞ্জমেন্ট গুলোকে কিন্তু নিচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু চলে। এইবার এগুলো তো গেল আমাদের একটা সার্টেন পার্ট যেখানে আমরা রাইজ অফ নেটওয়ার্ক সোসাইটি পর্যন্ত পড়লাম। এখানে আজকে আমরা আমাদের আলোচনার যে শেষ অংশ, যেখানে আমরা পড়বো হচ্ছে গিয়ে আমাদের এই অর্পার যে ব্যাপারটা। মানে ইন্টারনেটের জন্ম যদি আমাকে বলো, তো এইবার আমরা একটুখানি আলোচনা করব হচ্ছে আমাদের ইন্টারনেটের জন্মটাকে নিয়ে। দেখো, পৃথিবীর ইতিহাসে এই অর্পা বা আমাদের যে ইন্টারনেট প্রজেক্ট যেটা আরকি, এই আমরা যাকে তোমার বলছি হচ্ছে অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড প্রজেক্ট এজেন্সি, হ্যাঁ? যে অর্পা, সেই অর্পা কিন্তু তৈরি করা হয়েছিল কোল্ড ওয়ারের সময়ে আমেরিকার একটা ভয়। এখানে না একটা ছোট্ট জিনিস একটুখানি বলে দিই। আমেরিকা না প্রচন্ড ভয় পায় এবং ওর কাছে যেহেতু রিসোর্সটা রয়েছে, এত ইম্পেরিয়ালিজম এর ফলে ওর কাছে একটা ভালো রিসোর্স তৈরি হয়েছে। ও সবকিছুর জন্যে একটা প্ল্যান বি তৈরি করে ফেলে।
হ্যাঁ, হ্যাঁ। সো ঠিক যেইভাবে ওরা তোমার জার্নালিজমকে প্রমোটেড আউট করেছিল, ঠিক যেমনভাবে ওরা টেলিভিশনসকে প্রমোটেড আউট করেছিল, ইন্টারনেটও ওদের হাত দিয়ে সেরকম ভাবেই বের হয়। বেসিক্যালি কোল্ড ওয়ার এর টাইমে যখন নাকি ওদের যে ব্ল্যাক বার্ড বলে আমেরিকান না একটা প্লেন ছিল, হ্যাঁ? একটু সার্চ করে নেবে ব্ল্যাক বার্ড। আমার অ্যাকুরেট নাম্বারটা মনে পড়ছে না। তো ওই প্লেনটা এত উঁচু দিয়ে ওড়ে তো যারা ওড়াতো তাদেরকে অ্যাস্ট্রোনটের স্যুট পড়তে হতো। তো সেই প্লেনকে রাশিয়ার মিসাইল আটকে দেয়। সো এটা খুব চাপের একটা ব্যাপার হয়ে যায় ওদের কাছে। তো তখন ওদের না একটা ভয় হয় যে বাই এনি চান্স কোল্ড ওয়ার এর টাইমে রাশিয়া যদি নিউক্লিয়ার বোমটা যদি ফেলে দেয় তখন কি হবে? সমস্ত ডেটা তো একসাথে উড়ে যাবে। তখন তারা যে না, এটা কিছুতেই করা যাবে না। ডিফারেন্ট, ডিফারেন্ট টাইপ অফ যত আমাদের নেটওয়ার্ক গুলো রয়েছে তাদেরকে নিয়ে একটা অর্থাৎ আমাদের যে আমরা তোমার বলি না যে তোমার একটা ওয়াইড রেঞ্জ নেটওয়ার্ক, সেই ওয়াইড রেঞ্জ নেটওয়ার্ক তৈরি করতে হবে। মিলিয়ন ডলার ব্রেইন বলে তোমার একটা সিনেমা আছে, কাইন্ডলি একটু দেখে নিও। ভয়ংকর সিনেমা। তাতে সেটা কিন্তু এই মহাশয়ের উপরেই তৈরি। যাই হোক। সো আমরা যদি দেখি তো আমাদের এই যে অর্পানেটের যে কাজ এটা কিন্তু আমরা 1958 এর যে টাইমলাইনে আমেরিকাতে কিন্তু আমরা দেখতে শুরু করি। যথারীতি সোভিয়েত যখন স্পুতনিক তার স্যাটেলাইট লঞ্চ করে তারপর থেকেই না আমেরিকা একটা কনটেন্ট অফ ওভারভিউ কে নিয়ে তারা কাজ করতে শুরু করে যে না এমন একটা কিছু করতে হবে যাতে করে আমাদের ডেটাটা যেন স্টোর থাকে। তো সেই জায়গাতেই এরা কিন্তু প্রথম, হ্যাঁ, এদের তুমি দেখো এখানে এই যে 1969, 70, 71 কিছু হয়নি এবং 72 এবং তারপরে এই টোটাল নেটওয়ার্ক সোসাইটিটা এরা কিন্তু তোমার তৈরি করে। যেটা তৈরি করার পেছনে একমাত্র কাজ ছিল হচ্ছে তারা একটা মিলিটারি এনগেজমেন্ট করবে। পরবর্তীকালে যখন নাকি 1972 পর্যন্ত এটা তোমার একটা সরি 1970 পর্যন্ত এই অর্পা একদম একটা নরমাল মিনিমাল একটা কনসেপ্ট অফ অবজারভেশন এর থ্রু কিন্তু তোমার চলছিল। পরে সিস্টেমটা তোমার চেঞ্জ হয়ে গেল যখন অর্পা নেটের আন্ডারে তোমার জিনিসটা চলে এলো। তো অর্পানেটের আন্ডারে জিনিসটা যখন চলে এলো কি হলো? না, অর্পানেট সম্পূর্ণভাবে ইন্টারনেটটাকে ডেভেলপ করতে শুরু করে। সেখানে আরো একজন মানে পার্টিকুলার তোমার একটা ডিপার্টমেন্টের নাম আসে 1960 1971 এর পরবর্তী টাইমলাইনে যার নাম হচ্ছে ডরপা, ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। এরাই কিন্তু প্রথম তাদের যে ইন্টারনেট প্রসেসিং সেই ইন্টারনেট প্রসেসিংটাকে তোমার এরা কিন্তু অন করে এবং সেটাই 1990 পর্যন্ত তোমার কাজ করে বন্ধ হয়ে যায় এবং তারপরে আমরা যদি দেখি আমাদের যে ইন্টারনেটের যে স্পেকট্রাম সেই স্পেকট্রামটাকে নিয়ে কিন্তু এরা তোমার মিডিয়াতে কাজ করতে কিন্তু শুরু করে। এইবার যদি আমরা দেখি আমাদের যে ফিচার অফ অনলাইন জার্নালিজমের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে না একটা ডিস্টিংটিভ অবজারভেশনস রয়েছে যেগুলোর উপরে কনসেপ্ট গুলো চলে। তোমরা দেখো আমাদের অন্যান্য ফর্ম অফ মিডিয়া অর্থাৎ আমাদের ট্র্যাডিশনাল মিডিয়া ভার্সেস যদি অনলাইন মিডিয়াকে যদি আমরা দেখি দুজনের ভেতরে একটা স্লাইড ডিফারেন্টেটিভ অ্যাকশনস রয়েছে। প্রথম জায়গার ক্ষেত্রে আমাদের যে অনলাইন মিডিয়া তার স্পিড খুব বেশি, সেই তুলনায় আমাদের ট্র্যাডিশনাল মিডিয়ার স্পিড খুব একটা বেশি নয়। আমরা যদি দেখি আমাদের ইন্টারেক্টিভিটি অর্থাৎ তার ব্যবহার করার যে গ্রহণযোগ্যতার ব্যাপারটা সেটা অনলাইনের ক্ষেত্রে অনেক বেশি, ট্র্যাডিশনাল মিডিয়ার ক্ষেত্রে সেটা অনেক বেশি লিমিটেড। মাল্টিমিডিয়া টেক্সট ফর্মে ট্র্যাডিশনালের ক্ষেত্রে যাচ্ছে আর মাল্টিমিডিয়া রিচড হচ্ছে আমাদের অনলাইন জার্নালিজম। যদি স্ট্রাকচারকে তুমি যদি দেখো তো আমাদের অনলাইন জার্নালিজমের স্ট্রাকচার অনেক বেশি তোমার নন লিনিয়ার একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। ওকে, কিন্তু আমাদের ট্র্যাডিশনাল মিডিয়া অ্যাজ আ মাস কমিউনিকেশন বেসড অফ মিডিয়া আমাদের একটা লিনিয়ার ফরম্যাটে যায়। অ্যাক্সেসিবিলিটি 24/7 আমাদের চলবে। আর ট্র্যাডিশনাল মিডিয়ার ক্ষেত্রে সেটা আমাদের খুব লিমিটেড আউট ওয়েতে চলবে। আর যদি পার্টিসিপেশনের কথা বলি, আমাদের ট্র্যাডিশনাল মিডিয়াতে তুমি গিয়ে কি একটা এডিটোরিয়াল লিখতে পারবে? তুমি পারবে না। একটা ব্লগ লিখতে পারবে? তুমি পারবে না। বাট সেই জায়গায় অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সবার সুবিধা। যার জন্য আমিও মাঝে, মাঝে ২-১ টা দিই আরকি। যাই হোক সেটা পরের কথা। বাট পার্টিসিপেশনটা আমাদের সবার রয়েছে। চ্যালেঞ্জেস এর ক্ষেত্রে তুমি যদি দেখো, এস্টাবলিশমেন্ট খুব বড় একটা চ্যালেঞ্জ আমাদের তোমার ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে। কিন্তু অ্যাকুরেসি একটা তোমার খুব বড় চ্যালেঞ্জ আমাদের এই পার্টিকুলার অ্যাপ্রোচ অফ মিডিয়াটার ক্ষেত্রে। তার কোর অফ বিহেভিয়ার বলো বা ধরো তার কোর অফ স্পেকট্রামটার দিক থেকে। আমরা যদি কোর ক্যারেক্টারিস্টিক্স অফ অনলাইন জার্নালিজমের যদি কথা বলি, সেখানে আমরা কি দেখতে পাবো? এই যে স্পিড, মাল্টিমিডিয়া, হাইপারটেক্সচুয়ালিটি অর্থাৎ লিঙ্কের থ্রু কমিউনিকেট করানো, ইন্টারেক্টিভিটি, লোককে একসাথে নিয়ে আসা। আচ্ছা, একই সাথে ধরো আমাদের ডেটা জার্নালিজম এর ভেতরে যাচ্ছে আমাদের অ্যাকাউন্টেবিলিটি, আমাদের যেই পাবলিক যেরকম চাইছে তার মতো করে কাস্টমাইজেশন, সেই সমস্ত কনসেপ্ট গুলো কিন্তু যায়। দেন সবার লাস্টে ইমপ্যাক্ট অফ ইন্টারনেট অন জার্নালিজম।
ইন্টারনেট আসার পরবর্তীকালে আমরা যদি ইতিহাসটাকে যদি খুব ভালো করে দেখি, তো সেই ইতিহাসটা না এখানে তোমার বদলে যায়। তাদের যে কোর অফ ডেভেলপমেন্ট গুলো, সেই কোর অফ ডেভেলপমেন্ট গুলো আমাদের যে ধরো সোশ্যাল স্পেকট্রাম বা ধরো আমাদের যে তোমার সোশ্যাল ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সি গুলোর উপরে একটা তোমার প্রভূত প্রভাব তুমি যদি বলো, সেই প্রভূত প্রভাব কিন্তু এরা ফেলে। তো ইন্টারনেট চলে আসার পরে কি হয়? ইন্টারনেট চলে আসার পরে আমাদের যে ধরো যে ইউজার প্র্যাকটিসটা সেটা বদলে যায়। আমরা খুব প্রমিনেন্টলি ইনফরমেশনস গুলো পেতে পারছি। আমরা ইন্টারেক্টিভ ওয়েতে তাদের সাথে কমিউনিকেট করতে পারছি তাদের কোর অফ এরিয়ার ক্ষেত্রে। আমরা স্পিডটাকে খুব বড়ভাবে পাচ্ছি। একই সাথে আমরা যে তোমার স্কেলেবিলিটি অর্থাৎ একটা জিনিস কতটা অ্যাপ্রোচ আউট হইতে হচ্ছে আমরা তাকে তোমার প্রপারলি মেইনটেইন করতে পারছি। এবং একই সাথে আমরা অপরচুনিটিস গুলো পাচ্ছি যেটা থ্রু একটা স্টোরিকে প্রপারলি মেইনটেইন করা, একটা স্টোরিকে প্রপারলি অ্যারেঞ্জ আউট করানো, সেই জায়গার ক্ষেত্রে এদের যে লেভেলগুলো, সেই লেভেলগুলো এখানে অনেক বেশি কনস্ট্রাক্টেড আউট হচ্ছে। আমরা তাদেরকে প্রপারলি মেইনটেইন আউট করছি এবং তাদের যে ডেভেলপমেন্ট অফ স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে পর্যন্ত আমরা খুব ইমিডিয়েটেড আউট ওয়েতে কিন্তু আমরা পাবলিকের কাছে নিয়ে যাচ্ছি। দেন সবার লাস্টে সাইকেল অফ ডিজিটাল জার্নালিজম। তো সাইকেল অফ ডিজিটাল জার্নালিজমকে নিয়ে আলোচনা করাটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই মহাশয়ের উপরে অনেক কিছু তোমার ডিপেন্ড করে যায়। কি হয়? আমরা যখনই আমাদের সার্কেল অফ ডিজিটাল জার্নালিজমকে দেখছি, এরা না একটা নিউজকে অ্যাক্সেস করায়, পার্সোনালাইজ করায়, এনগেজ করে লোকজনদের মাঝখানে এবং এরা একই সাথে একটা ফ্রেগমেন্টেশনাল আউট একটা অ্যাপ্রোচ রাখে যেখানে লোকেরা সেই প্ল্যাটফর্মগুলোকে নিয়ে কাজ করে এবং এরা একটা ক্রিটিক্যাল লিটারেচারি অ্যাপ্রোচ সেটা তৈরি করে যাতে করে লোকজনদের মধ্যে এই কমিউনিকেশনাল প্রসেসগুলো ভীষণ প্রমোটেটিভ আউট হইতে যেন তোমার তৈরি হতে পারে। সো বেসিক্যালি আমরা যখনই ধরো আমাদের ইনফরমেশনাল ক্যাপাসিটি এবং আমাদের ইনফরমেশনাল জাস্টিফিকেশনস অফ ক্যাপাসিটি গুলোকে দেখব, আমরা কিন্তু তাদেরকে প্রমিনেন্টলি মেনটেন করব আমাদের এই ডিজিটাল মিডিয়ার যে কোর অফ এরিয়া সেই জায়গার ক্ষেত্রে। সরি। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা। কারো যদি ডিজিটাল মিডিয়া ওরিয়েন্টেশনে আরো কোনো প্রশ্ন থাকে, তো সে ডেফিনেটলি আমার সাথে কমিউনিকেট করো। এটা তো জাস্ট একটা বেস অফ ইন্ট্রোডাকশন ছিল। এর ছাড়াও আরো বিভিন্ন জিনিস আছে। আমি সাইবার স্পেস নিয়ে ১ ঘন্টার একটা লেকচার নিয়েছিলাম আমার নেটের ক্লাসে। এবং যেগুলো বলেছিলাম প্রত্যেকটা পরীক্ষায় এসেছিল সেখান থেকে বলেছি। যাই হোক, ঠিক আছে। কার কেমন কি লাগলো জানিও। প্লিজ কমেন্ট করো। বাই।